বসে আছেন আমার সবাইকে প্রণাম। আমার সামনে যারা বসে আছেন সবাই গুরুজন এবং যারা ছোট আছে সবাইকে আমার ভালোবাসে। মঞ্চে যারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে রয়েছেন শ্রদ্ধেয় মুকুল রায়, দীর্ঘদিন ধরে রূপসজ্জা করছেন, নাটক যাত্রা যাই করে না কেন বাবাকেও সাজিয়েছেন, আমাকেও সাজিয়েছেন। দাঁড়ান দেখো, দীর্ঘদিন ধরে মুজাহিদ স্যার, সুভোক্তা কথা বলে সবার মনে করে ধন্যবাদ স্যার। কৃতজ্ঞতা বলছেন সুভাষ স্যার, সুভাষের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং নিজের গান লেখে নিজেও গান করেন এবং উচ্চারণ আমাদের সরকারি একজন আমলা যাকে বলা হয় দীর্ঘদিন ধরে কাটিয়েছেন। আমি অনেক শ্রদ্ধা স্যার প্রণাম। আমাদের বিরতি ম্যাডাম সবাই গবেষক মিষ্টি মিষ্টি কথা বলে সবার সাথে রয়েছেন প্রণতি ম্যাডাম, প্রণতি মোদক লেখক গবেষক, উনিও মিষ্টি মিষ্টি কথা বলেন, ভালো লেখেন, অনেকগুলো বই আছে। আমাদের শ্রদ্ধেয় দেবভূতি দেব রায়, সবাই চিনি, পুরো ইতিহাস মুখস্থ ডক্টর দেবভূতি দেব রায়। রয়েছে ডক্টর আয়ুষ্মান মন্ডল, তার পড়াবেন, উনিও ভালো ভালো লেখক, ইতিহাস মুখস্থ। রয়েছে আমাদের রাখাল ঠাকুর, রাখাল মন্ডল একজন আইনজীবী এবং হাস্যবন্ধু, হাসি নিয়ে অনেক লেখালেখি করেন। রয়েছে শ্রদ্ধেয় প্রদীপ কুমার এবং ভালো লেখক, ধন্যবাদ। রয়েছেন শ্রদ্ধেয় নারায়ণ দেব, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং একজন বক্তা, ধন্যবাদ স্যার। আপনি প্রণাম জানাই। রয়েছেন এই তিনজনকে যারা দেখতে পাচ্ছেন, শ্রীমতী ভানু ঘোষ, আপনি দাঁড়াবেন, একটু কষ্ট করে, শরীর খারাপ আমি জানি, দাঁড়াবেন। শ্রীমতী শিক্ষা চক্রবর্তী, তিনজনই যাত্রা করে, যাত্রাকে অনেকে জানে না। বাবার সহযোগ, বাবার সাথে মৃত্যুদিন পর্যন্ত বাবার সাথে ছিল। আর আপনারা যারা রয়েছেন সামনে পেছনে সবাই গুণীজন, ত্রিপুরা রাজ্যে আগে গুণীজন রয়েছেন। আমাদের গৌরাঙ্গ দেবনাথ স্যার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিয়েছেন সঞ্জীব বণিক স্যার রয়েছেন, শ্যামল স্যার, সোমেন দেব, রাজীব এবং শিশির কাকু রয়েছে, কল্যাণ কাকু, গৌতম, আমাদের মদন দা রয়েছে। পিছনে যারা সুন্দর করে সেজে আছে, আমরা সবাইকে সব নায়িকা তারা তোমাদের ভালো আছে। পেছনে স্যার আমাকে বলেছেন অনুষ্ঠানে করতে হবে, আমি বলছিলাম সবাই যারা বসে আছেন সবাই আমাকে সহযোগিতা করছেন, এখানে যে সবাই আমাকে সহযোগিতা করছে, যে হলের মধ্যে যারা আছেন তার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে, না হলে হতো না। বাবার ইতিহাস যদি বলি, আমি একটুখানি শেয়ার করছি, এখানে ওনারা বলবেন সবাই। বাবা যখন বাংলাদেশে আসে, হঠাৎ করে 3-4 দিন ধরে কোনো কাজকর্ম করতেন না, বয়স তখন 20 নিচে ছিল, কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। বাবার মা উঠে কাজকর্ম বন্ধ করছে, ব্যাপার কি, তো চলো কয়েকদিন বেড়াতে যাই। বেড়াতে যাবি কোথায়? চলো না, সঙ্গে কে যাবে? অনিমা যাবে। অনিমা মানে আমার মা আর ওনার মা আর আমার মাকে নিয়ে বেড়াতে যাবে। তারপর দিন ভোর 4টের সময় বেরিয়ে গেছে, ট্রেন করে করে আগরতলা চলে এসেছে, কেউ জানে নাই খবর। ঠিক এভাবে বাংলাদেশ বর্ডার চলে এসেছিল। আসার পর ওইদিকে তো দাদু রেশন সুদ চালাতেন, বিজনেস করতেন, পন্ডিত ছিলেন, খবর হয়ে গেছে কোথায় গেছে, কোথায় শুনেছি ওরা ত্রিপুরা চলে এসেছে, তখন কিন্তু বর্ডার ছিল। যাই হোক, আমি শুনেছি সেই কথা। আসার পর প্রথমে অভয়নগর ছিলেন, অভয়নগর পুলিন দাস আরেকজন ডাক্তার ছিল, তাই তো ডাক্তার শিল্পী ছিল, ওনার সাথে পরিচয় ছিল, বাবার শিষ্য, ওনার বাড়িতে কয়েকজন ছিলেন। এখানে থাকার পর আমাদের জিবি এলাকা অনেকে, মহিত কাকু, মালাকার কাকু, মিতা কাকু, মিতা ঘোষ, তারপর মহিত সবার সাথে পরিচয়। তারপর বাবা অভয়নগর থেকে ইন্দ্রনগর চলে যায়। আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে গিয়ে যান, ভীষণ কষ্ট করে যান, কাজকর্ম ছিল না, হাসপাতালে, দোকানে, বিভিন্ন কাজ করে তিনটা পানি চলতো। মা, ওনার মা, আমার মা, আমি। তারপর আমরা গোয়ালে করবো, আমরা এসেছি কয়েকজন, দিল্লিতে এনেছি। আমাদের কোনোদিন কষ্ট পেয়ে না, কোনোদিন কষ্ট পেয়ে না। ইঞ্জিনিয়ার করিয়েছে, ইলেকট্রনিক্স বোর্ড পড়াশোনা আমাকে বলেছিল উকিল পড়াবে, কিন্তু আমি উকিল হয়নি। উকিল গিয়েছিলাম কিন্তু উকিল আমি হয়নি।
বাবার মতো পাগল হয়ে গেছেন। তো বাবা যখন কষ্ট করতেন না, ভীষণ কষ্ট, মানে সেটা বলা যায় না। যারা মনাদা বৌদি তারা সবাই জানেন যে কিভাবে কাজ করতে, সুন্দর বাবু, নারায়ণ বাবু সবাই জানেন, যারা বাবাকে চেনেন, মুকুল বাবু সবাই চেনেন। এইগুলি যারা করেছে এগুলি মানে বলতে হয় না, এগুলি শিল্পরা নিজে থেকেই বেরিয়ে আসে। তো বাবা ভীষণ কষ্ট করে এগুলি করেছেন। তো অনেক কথা আছে শেয়ার করবো, একটা কথা শেয়ার করি। বাবার হাত ধরে আমি অভিনয়তে আসি, তখন আমি ক্লাস 3-তে পড়ি। অনেকগুলি যাত্রা করেছি, কখনো হরিশ্চন্দ্রের ছেলে, কখনো ছোট ছোট ক্যারেক্টার করতে করে 10-12খানা করেছি, কিন্তু মা জানতেন না সেই খবর। পড়াশোনার জন্য আমাকে কখনো বকেনি মা, বাবাও বকেনি। বাবা খুব চালাক, মা বাবা। আজকে শুধু একটা বোঝার বলে শিশির বলেছে রবীন্দ্র পরিষদ, আমি শুনেছি রবীন্দ্র ভবন, 4-4টা অনুষ্ঠান আমি সব জানতে পারি। কেউ বলতে পারছিল না তারপরে আমি অত্যন্ত মনোপূর্ণ হয়ে আমি বসে চলি। এরপরে বুঝে কে আমাকে একটা সার্চ করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, তখন আমি বললাম আমি এই বিলম্বটা আপনাদের কাছে কল পাচ্ছি, আসলে বোঝার মতোই না ভাই। ও চিঠি দিয়েছে, চিন্তা করেছি, কথা বলেছে, এটাই আজকে সকাল মতো আমি খুব করতে পারছি না, কিন্তু মাখনদান ব্যাপারে একটা অনুষ্ঠান করবে, আমি সেটা শুনে আমি রাজি হই। এটা এই বইটাতে আমার জায়গাতে এখন খারাপ নয়। যে শিল্পীর যে নাচের অবস্থা, যাত্রা শিল্পের সাথে আমি নিজে অভিনয় না করবো, সত্যি আমাদের সাথে আমি এই দুর্গাবাড়িতে আপনার সুবল সেনগুপ্ত অভিনয় দেখছি, উদয়ন দাসগুপ্ত অভিনয় দেখছি, শক্তিদা অভিনয় দেখছি। আমরা এখানেই এখানে একটা মুক্ত মঞ্চ ছিল কিনা আপনারা দেখেছেন কিনা জানি না। এখানে একটা মুক্ত মঞ্চ আমরা করতাম, সেখানে কবিতা, গান এগুলো আমরা করতাম। ভালো করার মতো আমাদের আজকের দিনে দেশের এই সভা, উনি প্রকৃতি গুণী শিল্পী এগুলো, এবং সেগুলো যাত্রা জগৎকে উন্নীত করেছে একটা শিক্ষা দেওয়া। আমরা শুধু এখানে নয়, কাছাড়ে, শিলচরে, করিমগঞ্জে, নিজেও করিমগঞ্জে ছিলাম, যাত্রা করে আমার একটা ইয়ে ছিল। আর শুনছে মা বলতেন যাত্রা থেকে ভাবতে হবে, একটু ভাবলো করি, তুমি দেখো না আর ভেবেছি আমাকে যাত্রা করতে পরিবার থেকে বাড়াতে হবে। তবে এই রাজ্যে এটা যে 100 বছর আগে থেকে যাত্রা, আজকে আমরা যাত্রা দেখি না। আগরতলা চিলড্রেন্স পার্কে আপনার শীতের সময়টা বিশাল করে আপনার মণ্ডপ পাতা হবে, সার্কাস এবং যাত্রা, কলকাতার সমস্ত যাত্রা প্রকৃতি করে থাকে। এই যে পরিবেশটা, সেই পরিবেশের দিকে রওনা কিন্তু খুব ভালো ছিল, কোথাও কোনো গল্প হয়নি, মানুষের মনুষ্যত্ব কোথাও ছিল। আজকে যাত্রা শিল্প, থিয়েটার এগুলি উঠে যাওয়ার জন্য আমরা সামাজিকভাবে প্রতিবদ্ধ হতে পেরেছি। আপনার আজকে যার উদ্দেশ্য আমরা এই স্মরণসভা, উনি কিন্তু যথেষ্ট কষ্ট করে একের পর এক দল গঠন করে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সভা করেছে, কাঁসার সভা করেছে, করে যাত্রা প্রতিভাকে বিকশিত করে। আমরা যাত্রা শিল্প ধরে রাখতে পারি এই কারণে ডিজিটাল যুগ এসে গেল। এক ডিজিটাল যুগ আমাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে, কিন্তু যাত্রা থিয়েটার নয়। এই শত বর্ষের পুরনো
যে সংস্কৃতি আমাদের তা কেড়ে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার যে নাতি আছে সে মোবাইল আগে নিয়ে যায়, তার বয়স মাত্র 11 বছর। তো ফ্রান্স আগে নিষিদ্ধ করেছে 16 বছরের নিচে মোবাইল ধরতে পারবে না। আমাদের এখানে ভারতবর্ষ এই এক মোবাইল আমাদেরকে সর্বনাশ করে দিয়েছে, আমাদের সংস্কৃতি জগৎ থেকে ধ্বংস করেছে। আমরা সিনেমা কেউ সিনেমা দেখতে যাই না, এখন মোবাইল থেকে সিনেমা দেখতে। সংবাদপত্র যারা আমরা করি 58 বছর ধরে সংবাদপত্র করছি, আমাদের প্রতি মুহূর্তে আছে প্রতিদিন আমাদের সার্কুলেশন হচ্ছে, কেন মুদ্রিত প্রচার সংখ্যা পত্রিকা প্রচার কমছে, কিন্তু ডিজিটালের পত্রিকা বাড়ছে প্রতিদিন। লক্ষাধিক পাঠক আছেন আমাদের ডিজিটাল, যারা পয়সা 1 টাকা দিয়ে কাগজ কিনে দেখে। মানে এমন যুগে আমরা পৌঁছে গেছি, যে যুগ আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমরা যাই না। তো সারা দেশেই না, শুধু ভারত নয়, সারা বিশ্বেই ডিজিটালের এফেক্ট হয়ে যায়। সারা বিশ্বের সমস্যা হয়ে যায়। কে কখন বেঁচে থাকবে, কে কতদিন বেঁচে থাকবে কেউ বলতে পারে না, কখন যুদ্ধ লাগিয়ে যাবে কেউ বলতে পারে না। এরকম একটা বিশ্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে সাহিত্য সংস্কৃতি। আজকে বই পড়ার লোক নেই। আমার আগরতলা অফিসে অন্তত 500-600 বই আছে, আমাদের কোনো সাংবাদিক গিয়ে বই খুলে দেখে। আমার ঘরে 600-700 ডিকশনারি আছে, এখন ডিকশনারি দরকার নেই। মাসে 100 টাকা ভাড়াতে ডিজিটাল আপনার ডিকশনারি, আপনার কোনো তথ্যের জন্য এখন বই পড়ার দরকার নেই। গুগলে সার্চ করুন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। এমন কোনো অজানা তথ্য নেই যা গুগলে নেই। আমরা এই যুগে প্রবেশ করেছি, এই সেখান থেকে পরিত্রাণ আমাদের নেই। এখন যে নতুন প্রজন্ম যারা আসছে তারা ডিজিটালই বড় হবে। আপনার পড়াশোনা এখন ডিজিটাল ক্লাস হচ্ছে। ইউনিভার্সিটি আমরা প্রতিদিন প্রাইভেট ইউনিভার্সিটি গেছি, এখন ডিজিটালি ক্লাস হচ্ছে, ডিজিটালি বিয়ে দেওয়া হচ্ছে, ডিজিটালি আপনার এমএসসি মাস্টার ডিগ্রি সমস্ত কিছু ডিজিটালি ক্লাস নিয়ে এই যুগে আমরা পৌঁছে গেছি। সেখান থেকে আমাদের বের করার কোনো পথ নেই। নতুন কিছু আবিষ্কার হলে, যেটা আবিষ্কার হবে আমরা এমন জগতে পৌঁছে যাচ্ছি, আমাদের কোনো প্রয়োজন পড়বে না। ভারতবর্ষের প্রথম বছরেই আমাদের 26 লক্ষ লোকের চাকরি যাবে। আমার কাজটা করা যাবে কম্পিউটার। আমার মেধার কোনো মূল্য নেই, আমার যে মেধা কম্পিউটারটা। এই পরিস্থিতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সমঝোতা করতে। আজকে এই মহতি অনুষ্ঠানটা আমার খুবই খারাপ লাগছে যে আমি অনুভব করতে পারলাম না। আপনারা যারা শেষ পরিবার থেকে সবাইকেই বলবো, জীবন অনিশ্চিত। এই যুদ্ধ বিগ্রহ আরো মানুষের জীবনকে অনিশ্চিত করে। কখন যুদ্ধ পারে কারোর কোনো জীবন আর কোনো নিশ্চিত নেই। সুতরাং যে যেভাবে আছেন, যেভাবে ভালো থাকেন, আনন্দের কাটান, এই অনুরোধ আমার সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি রমা প্রসাদ দত্ত রচিত যে স্মৃতিচারণা সেটা পাঠ করে শোনাচ্ছি আপনাদের সকলকে। ত্রিপুরার যাত্রা জগতে মাখনলাল অধিকারী এক সুপ্রতিষ্ঠিত নাম। আজকের প্রজন্মে অনেকেই হয়তো জানা নেই বা জানেন না, বা অনেকের কাছে বিস্মৃত প্রায়। তিনি গত 50 বছর যাবৎ যাত্রা শিল্পী হিসেবে বহু যাত্রাতে অভিনয় করে গেছেন। তিনি 19 ফেব্রুয়ারি 1931 ইংরেজি সালে ত্রিপুরা জেলার অধুনা
বাংলাদেশের সরাইল কালীগঞ্জের ধর্মতীর্থ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিশোর বয়স থেকেই যাত্রার প্রতি আকৃষ্ট হন। নিজ গ্রাম সহ বাংলাদেশের গ্রামে গ্রামে যাত্রা অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছিলেন। দেশ ভাগের পর 1955 সালে তিনি সপরিবারে ত্রিপুরায় চলে আসেন এবং প্রথমে অভয়নগর, পরবর্তী সময়ে ইন্দ্রনগরে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। 1955 সালে আগরতলা আসার কিছুদিন পর কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে জিবি হাসপাতাল এলাকায় বসে একটি যাত্রা দলের গঠন করেন। তার সাংগঠনিক কাঠামো তেমন ছিল না। পরবর্তী সময়ে এর নামকরণ হয় বাগদেবী নাট্য অপেরা। এই অপেরা থেকে বিভিন্ন সময়ে প্রায় 10-15টি যাত্রাপালা অভিনীত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে সাফল্য লাভ করে যথাক্রমে পণমুক্তি, রক্তরাগ, দানবীর, হরিশ্চন্দ্র, দেবতার গ্রাস প্রভৃতি। এই যাত্রাগুলোতে তিনি বিভিন্ন সময়ে অভিনয় করে যাত্রা রসিকদের নিকট আকণ্ঠ প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় গণমুক্তিতে বাসুকি, এই পণমুক্তি বইটি সেই সময় বেশি অভিনয় করে। দেবতার গ্রাসে শঙ্খচূড়, দত্তরাজ, দানবীর, হরিশ্চন্দ্রের সেনাপতি, সমর সিংহ চরিত্রে অভিনয় করে। বাগদেবী যাত্রাদল সুদীর্ঘ 10-12 বছর অভিনয় করার পর বন্ধ হয়ে গেল। এরপর শুরু হয় সাজনম অপেরা ইউনিটে বিভিন্ন সময়ে বিভিন্ন যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে অত্যন্ত দক্ষতা ও কর্তব্য পরায়ণতার সহিত অভিনয় করে। নিম্নের যাত্রাপালায় উল্লেখযোগ্য বইগুলির মধ্যে হল অরুণ অরুণ কিরণমালা, কিরণমালায় বচির শেখ, জাল সন্ন্যাসীতে জাল সন্ন্যাসী, ধনির দুনিয়াতে বড় ভাইয়ের অচলে, প্লাবনে মহারাজা অগ্নিবরণ রায়, নিহত গোলামে নিত্যানন্দ রায়, শীষ মহলে মহারাজ মুকুন্দ রায় চরিত্রে তিনি অভিনয় করেন। এখানে উল্লেখ থাকে যে ত্রিপুরা ছাড়াও বিভিন্ন সময়ে ত্রিপুরার বাইরে কাছাড়, শিলচর, করিমগঞ্জ বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেন। শুধু তাই নয়, তিনি সাজনম অপেরা নিয়ে বেশ কয়েকবার যাত্রাপালায় নিয়ে গেছেন। কোনো কিছুই এককভাবে করা যায় না, সেই হিসেবে ওনার সহযোগী বন্ধু ব্যক্তিরা বিভিন্ন সহায়তা করেছেন। 1975 সালে শ্রীযুক্ত শক্তি হালদারের পরিচালনায় প্রথম যাত্রা সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। সেই সময়ে সম্মেলনে কর্ম সমিতির অন্যতম সদস্য হিসেবে প্রয়াত মাখনলাল অধিকারী, অন্যদের ন্যায় তিনিও তার উপর ন্যস্ত দায়িত্ব অতি দক্ষতার সহিত পালন করেন। পরবর্তী সময়ে 1997 সালে সদর মহকুমায় এবং 1996-98 সদর বিভাগীয় যাত্রা প্রতিযোগিতা কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অতি সদা হাস্যময় সরল প্রকৃতির এক ব্যক্তিত্ব। তার সংস্পর্শে যারা এসেছেন তার চরিত্র মাধুর্যে তারা প্রভাবিত হয়েছেন। বিশেষ করে যাত্রা সম্পর্কে সুষ্ঠু পরামর্শের জন্য তার উপদেশ গ্রহণ করত। তার মাঝে কোনরূপ মান অভিমান না থাকায় যখনই যে কোনো যাত্রা সংস্থা তাকে অভিনয় করার জন্য অনুরোধ করেছেন, তখনই তিনি তা হৃষ্ট মনে গ্রহণ করেছেন। এবার আসা যাক, তিনি বিভিন্ন সময়ে যাত্রা অভিনয়ে কৃতিত্বের জন্য অনেক সম্মান লাভ করেছেন। তাছাড়া তিনি 1984 সালে আগরতলায় অনুষ্ঠিত
সদর বিভাগীয় যাত্রা উৎসবে অভিনয় করে অভিনন্দন লাভ করেন যাত্রা উৎসব কমিটি থেকে। 1998 সালের শেষের দিকে উনি প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে আগরতলার বিভিন্ন স্থান সহ ত্রিপুরার বাইরে কাছাড়, শিলচর, সাজনং অপেরাকে নিয়ে একাধারে অভিনয় করেন এবং ওই বছরই 18 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। একটি দীর্ঘ যাত্রা জীবনের যৌবনিকাপাত হল শ্রী রমাপ্রসাদ দত্ত। অসংখ্য ধন্যবাদ। এবারে আলোচনা করার জন্য আমি আহ্বান করব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা শ্রী নারায়ণ দেব। যাত্রা শিল্পী মাখনলাল অধিকারী স্বর্ণাঞ্জলি সভায় অন্যান্য সুরী ব্যক্তিরা আমার সামনে যারা রয়েছেন, মাখনলাল অধিকারীর প্রতিভাগ সবাইকে আলোচনার শুরুতে আগাম হোলির শুভেচ্ছা জানাই। আমি নিজে একটি অভিনেতা হিসেবে আজকে অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি যে মাখনলাল অধিকারীর মতো একজন যাত্রা শিল্পী, যাত্রা অন্ত প্রাণ, তার এই স্বর্ণাঞ্জলি অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে আনার জন্য আমি বিশেষ করে শিশিরকে আমি ধন্যবাদ জানাই। যাই হোক, আলোচনায় আমরা কিছুক্ষণ আগে শুনলাম রমাপ্রসাদ সেনগুপ্তের লেখা একটা লিফলেট পড়ে শোনালেন। তার থেকে মোটামুটি ভাবে আমরা মাখনলাল অধিকারী সম্পর্কে কিছুটা জেনে নিলাম। এখন কথা হচ্ছে, যাত্রা শিল্পী ত্রিপুরা রাজ্যে অনেকে এসেছিলেন, চলে গেছেন, অনেকে আছেন। এই যে এদের মধ্যে হাজারো শিল্পী, তাদের মধ্যে তো সবাইকে নিয়ে এরকম স্মরণ সভা বা স্মরণাঞ্জলি অনুষ্ঠান হয় না। কেন হয় না? কারণ সবাই তো ওই যে রামকৃষ্ণদেব বলেছিলেন যে পৃথিবীতে এসেছো একটা দাগ রেখে যাও। আর যেহেতু ব্যাপারটা সর্বজন শ্রদ্ধেয় যাত্রা শিল্পী মাখনলাল অধিকারী সম্পর্কে আলোচনা, সেই জায়গায় আমি একটা যাত্রার একটা ডায়লগ আমি একটা বলি, ছোট্ট 1-1.5 মিনিটে। পিরাসি সেনাপতি বলছে, মগধ লুট করে তিনি জনস্বরূপী রাজধানীর দিকে ফিরছিল, পথে গোবিন্দগড়ের মধ্যে আমাদের সমস্ত অর্থ লুট করেছে। আমি বলেছিলাম মেহেরপুর। কে লুট করেছে আমার অর্থ? বলছেন কালো সোয়ার। কালো সোয়ার, কালো সোয়ার, ওই কালো মুক্তাকে আমি এমন শাস্তি দেব যাতে সারা হিন্দুস্তান থরথর করে কেঁপে উঠবে। পিরাসি, মগধ রাজ আমাদের বর্ষতা স্বীকার করেনি। এবারে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো আজকের এই অনুষ্ঠানে মুখ্য আলোচক শ্রী সুভাষ দাস মহোদয়কে। সন্ধ্যা, নমস্কার। মঞ্চে আছেন সভাপতি মন্ডলী, বলবো একজন সভাপতি আছেন, যাত্রা শিল্পীরা আছেন, শিক্ষাবিদরা আছেন, গবেষকরা আছেন, রূপসজ্জাকার আছেন, আপনারা আছেন যাত্রা অনুরাগী, মাখনবাবু অনুরাগী। যাত্রা শিল্পীদেরকে স্মরণ করার জন্য, তাদের অতীত এটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কোনো সংস্থার কথা চিন্তা করতে পারেন, যেটা প্রতি বছর যাত্রা শিল্পীদেরকে স্মরণ করবে, ভাববে, তাদের কথা আলোচনা করবে। পরবর্তী আমাদের উত্তর পুরুষদের কাছে তাদের স্মৃতি আমরা রেখে যাব। এরকম একটা কিছু ভাবনা চিন্তা করা যায় কিনা, শিশির অধিকারী তো আমি সে কথা ভাবার জন্য চিন্তা করছি। যাত্রা শিল্পীরা আছেন, মনোরঞ্জন আছেন, আপনারা ভাবুন। কারণ সংগঠন ছাড়া বাঁচানো যাবে না। এইটুকু বলে শিশির অধিকারীকে এবং শিল্পীদেরকে, শিক্ষাবিদ বন্ধুদেরকে, আপনাদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে কথা বলে শেষ করছি। তো এবারে আলোচনা করার জন্য আমি ডক্টর মুজাহিদ
রহমানকে বলছি, উনি সংক্ষেপে একটু আলোচনা করবেন। বিশিষ্ট অতিথিবৃন্দ, আমি বক্তব্য না করি, আমি গল্প শোনাবো একটা। তার আগে স্বর্গীয় যাত্রা অভিনেতা মাখনলাল অধিকারীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি শিশির অধিকারীকে, যে তার পিতাকে স্মরণের জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। যারা কথা বলছেন, আমার একটা গল্প শুনুন। আজকে থেকে বছর 30 হবে বা তার থেকে বেশি হবে, আমাদের গ্রাম মানে এমনই গ্রাম যেখানে বিশালগড় থেকে হেঁটে যেতে হতো, গাড়ি ছিল না, বক্সনগর গ্রাম। সেখানে এক ভদ্রলোকের বাড়িতে একটা ট্রানজিস্টার, এখন ট্রানজিস্টার আর নেই, রেডিও যেটা পূর্বসূরি ট্রানজিস্টার। তা আমরা দেখতাম সকালবেলা যখন এই ভদ্রলোক ট্রানজিস্টার নিয়ে বেরোতো, তার পিছে পিছে আমাদের গ্রামের ছেলেমেয়েরা পিছে হাঁটছে। এই যে একটা নতুন জিনিস আসা, এবং সেটা কিন্তু সংক্ষিপ্ত আলোচনার জন্য বলবো প্রয়াত অভিনেতা মাখনলাল অধিকারীর সঙ্গে যারা অভিনয় করেছেন, এদের মাঝে একজন আছেন মনোরঞ্জন দেব। আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাবো ডক্টর আশিস কুমার বৈদ্য, বিশিষ্ট শিক্ষাবিদ। আজকে আমরা ঐতিহ্যবাহী যে হলঘর অর্থাৎ রবীন্দ্র পরিষদের দক্ষিণ দিকে সংগঠিত হয়েছি স্বর্গীয় যাত্রা অভিনেতা মাখনলাল অধিকারীর স্মরণাঞ্জলি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক শ্রী শিশির অধিকারী, ডক্টর নির্মল দেবনাথ তারাতে আমাকে আমন্ত্রণ করেছেন, আসার জন্য এই সুযোগটা দিয়েছেন। তার জন্য আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাত্রার ধরন, যাত্রার একটা আনুষঙ্গিক বিষয় নিয়ে ইতিমধ্যেই কয়েকটি মূল্যবান আলোচনা হয়ে গিয়েছে। আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করি। এখন যারা মঞ্চে রয়েছেন, সভাপতি মণ্ডলীর মধ্যে ডক্টর দেবব্রত দেবরায় রয়েছেন, ডক্টর সুরঞ্জি মোদক সহ অ্যাডভোকেট রাখালবাবু রয়েছেন, সুভাষদা, আমি সুভাষ দাস এক সময় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ছিলেন, সাবেক জেলা অফিসার। আমরা প্রথম পর্বের শেষ লগ্নে, যদিও বলা হয় সভাপতির ভাষণ মানেই অনুষ্ঠানের সমাপ্তি, আমরা সভাপতি মণ্ডলীর পক্ষে ডক্টর দেবব্রত দেবরায়ের মুখ থেকে শুনব। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। কবিরা এসেছেন, আপনাদের কবিতা পাঠ শুনব, বাচ্চাদের নৃত্য আছে, আরো কিছু কর্মসূচি আছে। তাই প্রথম পর্বের কাজটা খুব দ্রুত শেষ করতে হবে। আমি প্রথমেই প্রয়াত মাখনলাল অধিকারীর স্মৃতির প্রতি এবং তার যে অবদান সংস্কৃতির জগতে, লোক সংস্কৃতির জগতে তার যে অবদান, যাত্রা শিল্পে তার যে অবদান, সেই অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে যারা আছেন, আপনারা তাদের কথা শুনেছেন, কি অসাধারণ একটা আলোচনা নারায়ণদা করলেন। আপনারা সবাই মন দিয়ে শুনেছেন কিনা জানি না, কিন্তু এখানে বসে কিন্তু আমরা অনুভব করেছি যে বঙ্গদেশের যাত্রা যে ইতিহাস, এবং একই সঙ্গে ত্রিপুরা, বৃহত্তর ত্রিপুরা, সমতল ত্রিপুরা নিয়ে যে ত্রিপুরা, সেই ত্রিপুরার যাত্রা শিল্পের প্রায় 400-500 বছরের ইতিহাসের তিনি একটা সূত্রপাত, একটা আলোচনা চৈতন্যদেব থেকে শুরু করে এই পর্যন্ত একটা আলোচনা তিনি করেছেন। আমি অত্যন্ত আপ্লুত এই আলোচনা শুনে। আমার বিশ্বাস এই আলোচনাটাকে যদি ডেভেলপ করা যায়, তাহলে এটা গ্রন্থ হিসেবে প্রকাশিত হবে। ত্রিপুরায় যাত্রা শিল্পের ইতিহাস বা বৃহত্তর বঙ্গে যাত্রার ইতিহাস,
এটা খুব জরুরি একটা গ্রন্থ হবে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি নারায়ণদার এই আলোচনায়, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুভাষদা যে আলোচনা করেছেন, তিনি বলছেন জমিনের পরিবর্তন হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা তার কথাটা, জমিনের পরিবর্তন। কি অসাধারণ একটা কথা তিনি বলেছেন। জমিনের পরিবর্তনের সাথে সাথে শিল্পের পরিবর্তন, তার আঙ্গিকের পরিবর্তন, তার সবকিছুর পরিবর্তন হয়। তারপরে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আঙ্গিক পরিবর্তন হলেও যাত্রা শিল্প থাকবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন গিরিশ ঘোষকে? মনে আছে আপনাদের? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ওতে লোকশিক্ষা হয়নি, লোকশিক্ষা হয়। লোকশিক্ষা মানে মাস এডুকেশন, গণশিক্ষা। লোকশিক্ষা মানে মানুষের শিক্ষা, যাত্রার মধ্য দিয়ে মানুষের চেতনা বৃদ্ধি হয়েছে। এবং নতুন প্রজন্মের কাছে যাত্রা শিল্পকে আরো বেশি মানুষের কাছে নেওয়ার জন্য সরকারি প্রচেষ্টা যেমন আছে আমাদের রাজ্যে, অন্যদিকে বেসরকারি প্রচেষ্টাও আছে। আমি ধন্যবাদ জানাবো শিশিরকে। এই যে অনুষ্ঠানটা শিশির করলেন, কেন করলেন বা আমরা কেন আসলাম, আমরা কেন মাখনলাল অধিকারীকে স্মরণ করব? শুধু ব্যক্তি মাখনলাল অধিকারীকে স্মরণ নয়, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু লোক সংস্কৃতিকে, আমাদের ইতিহাসকে আমরা স্মরণ করছি, আমাদের সংস্কৃতিকে আমরা স্মরণ করছি। সবার তো আমরা স্মরণ সভা করি না, আমরা কিন্তু কিছু কিছু মানুষের স্মরণ সভা করি, যে মানুষগুলি আমাদের সমাজে অনেক কিছু দিয়ে গেছেন বিভিন্ন আঙ্গিকে, তাদেরকে আমরা স্মরণ করি। আমরা খুব কৃতজ্ঞ এই শিশিরের কাছে, শিশির যে আয়োজনটা যে করেছে, এবং এটা এর মধ্য দিয়ে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা, পিতার প্রতি শ্রদ্ধা, এবং আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য তার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদনের আজকে অনুষ্ঠান। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি বিশ্বাস করব যে প্রতি বছর এই যে মাখনলাল অধিকারীর 95 বছর চলছে, বেঁচে থাকলে 95, সামনে 100 আসছে। মাখনলাল অধিকারী যেখানে বেড়ে উঠেছিলেন সেই জায়গাটাতে আমি গেছি। সেই জায়গাটার নাম কালীগচ্ছ। একবার না, কয়েকবার আপনারা গেছেন নিশ্চয়। এই কালীগচ্ছ এবং সরাইয়ের যে অঞ্চলটা, এটা একেবারে হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাস বেশি ছিল, এবং সেখানে কালীগচ্ছের মধ্যে তিনি প্রায় 25 বছর তিনি সেখানে কাটিয়েছেন। এবং ওখান থেকে তার কিন্তু এই ঋদ্ধ, এই যে ভাবটা সংস্কৃতির প্রতি, শিল্পের প্রতি তার যে শ্রদ্ধা, এটা কিন্তু ওই সরাই থেকে এসছে। এবং তিনি এখানে এসে দেখুন 1955 সাল কি কঠিন পরিস্থিতি ত্রিপুরা, এত ঐতিহ্য আসছে ত্রিপুরাতে 1955, তার মধ্যে সেখানে অভাব অনাটন এগুলো তো আর বলেই লাভ নেই। তার মধ্যেও তিনি কষ্ট করে একটা যাত্রা শিল্পের সংগঠন এই ইন্দ্রনগর জিবি অঞ্চলে গড়ে তুলেছিলেন। ফলে তাকে স্মরণ করবো না কাকে স্মরণ করবো? তাই আমি বলবো আমরা যেন প্রতি বছর গভীর শ্রদ্ধায় মাখনলাল অধিকারীকে আমরা স্মরণ করি। এই কয়েকটি কথা বলে আপনাদেরকেও অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকুন। Mama,
একটু তাকাও এদিকে। Oh
প্রিয় মাখনলাল অধিকারী স্মরণাঞ্জলি অনুষ্ঠান। বলবো না, কবি শঙ্খ ঘোষের অঞ্জলি কবিতাটি বলছি। খুব ছোট কবিতা। ঘর যায় পথ যায়। শ্রদ্ধেয় শ্রী মাখনলাল অধিকারী স্মরণে মেধাবী মানুষের কথা। এ পৃথিবী কোটি কোটি মানুষের অস্তিত্বে গড়া সংসার, আর এ সংসারে জেগে রয় স্বপ্নে গড়া ইতিহাস। নিজস্ব ভাবনা জাগরণে এ জগতের পথ ধরে হেঁটে যায় মেধাবী লোকেরা, যাদের স্বপ্ন ও নতুন দুনিয়া গড়ার দীর্ঘ হাত আমাদের জাগিয়ে রাখে, চিনিয়ে রাখে নতুন রাস্তা। এবং সময়ের পথ ধরে হেঁটে যেতে যেতে খুঁজে পায় ঈশ্বরের পাঠশালা সেসব মানুষেরা। ওরা জেগে রয় এ দুনিয়ায়, আর জাগিয়ে দেওয়ার জন্য বাড়িয়ে রাখে তাদের চৈতন্য ও দীর্ঘকায় হাত। এই পৃথিবী একদিন জাগিয়ে দেবে সেসব মেধাবী মানুষদের, যারা আজ আমাদের চৈতন্যের রাস্তা ধরে হেঁটে যায় দিনভর রাতভর। ভালোবাসা ও ভালোবাসায় জেগে রয় চিরকাল। পৃথিবীকে নতুন রাস্তায় এনে মেলে দেবে মেধাবী সংসারের দিন। স্বপ্ন নয়, জাগরণের মন্ত্রোচ্চারণে জেগে রবে মেধাবী মানুষেরা। নমস্কার। শুভ সন্ধ্যা। সবাইকে জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার শ্রদ্ধা। তোমাকে শ্রদ্ধা জানাই। ঝড় বাদলের অন্ধকারেও নিভে না যে মানবী, তিনিই হলেন আমাদের মাখনলাল অধিকারী। দুঃখ কষ্ট উপেক্ষা করে করেছিলেন অনেক সাংস্কৃতিক সংগঠন। সত্যের পথে ছিল অটল। তিনি ছিলেন একজন ব্যক্তিত্বশীল পরিচালক। আজ নিভেছে মঞ্চের আলো, নেই কোনো কোলাহল। নাটকীয় জীবনের জবনিকা, সবার চোখে নামে জল। যিনি শেখাতেন সংলাপে জীবনের মানে, মুগ্ধতা ছড়াতেন অভিনয়ে নিখুঁত সন্ধানে। মঞ্চের আলোর বৃত্তে তুমি ছিলে একাই, চরিত্রের গভীরে রূপ দিয়ে খোঁজা খুঁজছ শুধু সেটাই। পর্দা নামালেও তোমার সংলাপ রয়ে যাবে নতুন অভিনেতার কণ্ঠে, নতুন সুরে বাজাবে। শ্রদ্ধাঞ্জলি জানাই তোমার হে নাট্যপুরুষ, মঞ্চের বুকে তুমি আমার কবিতার নাম বাবা। বাবা, তুমি আমার শিক্ষা গুরু, তোমার হাত ধরে আমার শিক্ষা হলো শুরু। যখন যা চেয়েছি পেয়েছি অধিক, তুমি ওদের পথ দেখিয়েছো সঠিক। আমি এখানে আমার ছোট কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমাদের বিশ্ব সাম্রাজ্যে বললেন আমরা এই পৃথিবীতে এক কথা চলে কৃষ্ণের প্রিয় খাদ্য ছিল মাখন, তাই গোপাল করে খেতেন মাখন। ওরে যাত্রা জগতের প্রাণ ছিল, যাত্রা জগতে যাত্রা জগতের প্রাণ ছিল মাখন। এদের রোগে তার হলো যে মরণ।
রোগে তার হলো যে মরণ। ওগো দুঃখের সহিত আজ তাকে, দুঃখের সহিত আজ তাকে করছি যে স্মরণ। যাত্রা জগতের প্রাণ ছিল শেষ স্বর্গীয় মাখন। যাত্রা জগতের প্রাণ ছিল স্বর্গীয় মাখন। বাংলাদেশের জন্ম সত্য ত্রিপুরাতে উপস্থিত। বাংলাদেশের জন্ম সত্য ত্রিপুরাতে উপস্থিত। গ্রাম বাংলার মানুষের মধ্যে যাত্রা করেন প্রচলন। কেশবীদাস তাকে করছি যে স্মরণ। সাদা শীতে জীবন যাপন, স্বল্প আয়ে করেন সংসার পালন। সাদা শীতে জীবন যাপন, স্বল্প আয়ে করেন সংসার পালন। হিন্দা নিন্দা ছিল না তাহার, ও ত্রিপুরাবাসী ভাই। হিংসা নিন্দা ছিল না তাহার, সব মানুষ ছিল সমান। দুঃখের সহিত আজ করছি যে স্মরণ। হাসি মুখে থাকতেন তিনি, সমাজকে করতে চাইলেন উন্নতি। হাসি মুখে থাকতেন তিনি, সমাজকে করতে চাইলেন উন্নতি। করে যাত্রার অভিনয়ে তিনি, যাত্রার অভিনয়ে সমাজে চাইলেন পরিবর্তন। দুঃখের সহিত আজ তাকে করছি যে স্মরণ। গোপালের প্রিয় খাদ্য চুরি করে খেতেন মাখন। গোপালের প্রিয় খাদ্য চুরি করে খেতেন মাখন। গ্রাম বাংলার প্রিয় মানুষ, গ্রাম বাংলার ও ভাই, আয় ও গ্রাম বাংলার প্রিয় মানুষ ছিলেন যাত্রা শিল্পী এই মাখন। দুঃখের সহিত আজ করছি যে স্মরণ। মাতায় আমার জগৎ জননী পিতা ভগবান। মাতায় আমার জগৎ জননী পিতা ভগবান। মাখন লালের যোগ্য সন্তান, মাখন লালের যোগ্য সন্তান। প্রমাণ করলেন শিশির রঞ্জন। দুঃখের সহিত আজ করছি যে স্মরণ। করে যাত্রা জগতের প্রাণ ছিল, যাত্রা জগতের প্রাণ ছিল মাখন। হৃদরোগে তার হলো যে মরণ। দুঃখের সহিত আজ আমরা করছি যে স্মরণ। দুঃখের সহিত আজ আমরা করছি যে স্মরণ। নমস্কার। নীল
বিরোধী পূর্ণিমা নিশীথি নিশ তুমি রবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম আখির ভুবন তুমি ধরিবে গৌরবে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী আখি তব চলো ছায়া মনি রহিবে ডাকি জাগিবে একাকী তব আখি তব চলো ছায়া মনি রহিবে ডাকি মম দুঃখ বেদন মম সকল সকল তুমি বলিবে সৌরদে নিশীথি নিশ তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মন মাতা সাজ সকাল কেন শুধুই কাঁদে মন মাতা সাজ সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে মাঝে পর মোর মন লাগে না কাজে গীতহীনা প্রাণ বিনা কেন মিছে সাধে মন মাতার সাজ সকাল কেন শুধুই কাঁদে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথের পাখি কে কেন যে পিছে রাখে সান্ত্বনা কিছু না আমায় মনে রাখে মন মাতা আজ সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাতার সাজ সকাল কেন শুধুই কাঁদে কবিতার নাম স্মৃতি সৌরভ জীবন নদীর তীরে স্মৃতি সৌরভ বলে সত্যাঞ্জলি গান। আজকের নারী থেমে থাকে না অন্ধকারের কোণে ঝড়েলে সে দাঁড়ায় দীপ্ত অটল নিজের সঙ্গে খনি রোদে জাগায় মঞ্চ তৈরি থাকে আগে থেকে
শুধু অভিনয়ের পালা। জন্ম এর সাথে সাথে শুরু, আর মৃত্যুতে হয় শেষ। আজকে সেই প্রয়াত বা কল্যাণ অধিকারী স্মরণাঞ্জলি অনুষ্ঠানে আমি সমস্ত গুরুজনদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। গায়ের মেয়ে রাশি, একটি ছিল গায়ের মেয়ে, নামটি তার রাশি। বাজারের নাট মন্দির, চারিদিকে খড় বিছানো, রাত্র 2-3টা যাবৎ যাত্রা দেখা, প্রচুর ভিড়। কোনটার কোথায় প্রমটারকে খোঁজা এবং পরবে এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে আরে টুসুমনি ধামসার বলে টুসুমনি আরে টুসুমনি ধামসার বলে কে মনে দেখো লাতিছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে
এ ঠোঁটের কি বাহার এই রাঙা ঠোঁটের রাঙা মুড়ি দেখ 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 এই রাঙা ঠোঁটে রাঙা মুড়ি কে মনে দেখো মানাইছে মকর পরবে ওই মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে ওই মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে দুপুর বেলা নদী জলে করে তো সুজা আর সিঙ্গন সারে টুসুর মোহন করে গান চাল বলে ঘরে যাবে গো বলে টুসু হায় হায় গো ঘরে যাবে গো বলে টুসু কাপড় চুপড় বাঁধিছে মকর পর